হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব সরল সুদের পার্ট নাম্বার 3। সবার প্রথম অঙ্কে দেখো কি বলছে, যে 18 দাগে কি বলছে। 18 দাগে বলছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু প্রথমে 15,000 টাকা জমা করেন। জমা দেওয়ার 3 মাস পরে উনি 3,000 টাকা আবার তুলে নেয়। 3,000 টাকা তুলে নেয় এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। 8,000 টাকা জমা দেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখি বা নির্ণয় করি, এটাই আমাদেরকে চেয়েছে, তাই তো। একজন ব্যাংকে কিছু টাকা প্রথমে রাখেন। কত টাকা? 15,000 টাকা তিনি প্রথমে রাখেন। তারপরে 3 মাস হতে না হতেই কত মাস? 3 মাস। তার মানে টাকাটা পুরো 1 বছর কিন্তু খাটেনি। টাকাটা 3 মাস হতে না হতেই কিন্তু উনি 3,000 টাকা এখান থেকে তুলে নেন। আরও 3 মাস পরে গিয়ে তিনি এখানে 8,000 টাকা জমা করেন। 8,000 টাকা আবার জমা করেন। তাহলে বলছে ওনার সুদ কতটা হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে যখনই উনি প্রথমে যখন টাকা রেখেছিলেন তখন ওনার মোট মূলধন কত ছিল? 15,000 টাকা ছিল। মোট মূলধন কত ছিল? 15,000। তারপরে যেই তিনি 3,000 টাকা তুলে নিলেন না 3 মাস পরে, তখন কিন্তু বাকি 3 মাসের জন্য বা বাকি সময়ের জন্য ওনার টাকা কত হয়ে গেল? এই জায়গায় অ্যাকচুয়ালি ওনার মূলধন কত হয়ে গেল? 12,000 হয়ে গেল। কারণ কি? উনি তো 3,000 টাকা তুলে নিয়েছেন না, তাহলে ওনার যে সুদটা হবে সেটা 3,000 টাকা কমের উপরে হবে, অর্থাৎ কি 12,000 টাকার উপরে হবে। ঠিক 3 মাস পরে উনি যখন আরও 8,000 টাকা আবার ঢাললেন, তখন এইখানে আবার মূলধন ওনার কত হবে? 20,000 টাকা হয়ে যাবে, যার জন্য 20,000 টাকার উপরে উনি সুদ পাবেন। হ্যাঁ কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি 3টে ধাপে উনি কাজ করছেন। যে প্রথম ধাপে উনি 15,000 টাকা যখন মূলধন ছিল, দ্বিতীয় ধাপে যখন 12,000 টাকা মূলধন ছিল, তৃতীয় ধাপে যখন 20,000 টাকা মূলধন ছিল। তাহলে 3টে ধাপে 3টে সুদ আমাকে বার করব, আর আসলের সঙ্গে আমরা যোগ করব। তাহলে এটাই হবে আমাদের সুদাসল। তাহলে চলো দেখা যাক। প্রথম ক্ষেত্রে P1 মূলধন কত ছিল? 15,000 টাকা ছিল মূলধন। সবার প্রথমে উনি ব্যাংকে গিয়ে 15,000 টাকা রেখেছিলেন। টি কত সময়ের জন্য রেখেছিলেন? 3 মাসের জন্য রেখেছিলেন। রাখতে চেয়েছিলেন তো 1 বছরের জন্য, কিন্তু 3 মাস পরে হয়তো কোনো এমার্জেন্সির কারণে ওনাকে টাকাটা তুলে নিতে হয়েছে, তাই না। তাহলে 3 মাস। তাহলে 3 মাসকে যদি আমরা বছরে নিয়ে নিই, তাহলে আমরা কি করব? 3/12, 12 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক ক্ষেত্রেই 5%ই ছিল, তাহলে 5%। তাহলে সুদ কত হবে? I1, সব এগুলো 1 করো, R1 T1, ঠিক আছে। তাহলে I1 কত হবে? তুমি বলবা যে PTR/100। তাহলে P কত আমাদের? 15,000। T কত আমাদের? 3/12। আর R মানে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 100। শূন্য শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, আর কাটাকুটি যাবে। আচ্ছা, তাহলে 5 15 কত? 75। 750/4 ভাগ করলে কত দাঁড়াবে? 4 অক্ষে 4, 3 35, 4 8 32, 3 30, 4 7 28, 2 20, 4 5 20। তাহলে এত টাকা সুদ দাঁড়ালো কত? এত টাকা সুদ দাঁড়ালো প্রথম ক্ষেত্রে। এবার আসবো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে তুমি বলবে যে P2 কত হবে? যেই উনি 15,000 টাকা তো ছিল, 3 মাস পরে গিয়ে উনি 3,000 টাকা তুলে নিলেন। 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 3 মাস পরে যখনই 3,000 টাকা তুলে নেবে, তখন ওনার মূলধন হয়ে যাবে কত? 12,000 টাকা। এই টাকাটার উপরেই খাটবে, ঠিক আছে। সময় উনি আবার 3 মাসের জন্য এই কাজটা করেছিলেন। কারণ কি 3 মাস পরে গিয়ে আবার উনি আবার টাকা ঢেলেছেন কিছু, তাই না। তাহলে সময় 3/12 থাকলো। আচ্ছা, R2 এটা তো 5%ই থাকছে।
আচ্ছা I2, তাহলে তুমি বলো কত হবে। তাহলে এখানে আমরা লিখবো কত, 12,000 সময় কত 3/12, আর কত 5% ইন্টু 100। তাহলে 12 দিয়ে কাটছি, তাহলে কত হবে 1,000, আর দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো 3 × 5 = 15, 150 টাকা। কত হলো 150 টাকা। এবার আসো তৃতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে তাহলে কি হবে, P3 মনে করো ধরে নিলাম। তাহলে তুমি বলবে যে 12,000 ছিল লাস্ট টাকা, তারপরেই উনি 3 মাস পরে এসে আরও 8,000 টাকা ঢাললেন। তাহলে কত হয়ে গেল, এখন P3 হয়ে গেল 20,000 টাকা। ঠিক আছে, তাহলে সময়, তাহলে এবার বলছে যে ওই বছরের শেষে, কি বলেছে, বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত হবে। তাহলে 3 মাস 6 মাসে তো গল্প হয়ে গেল, তাহলে বাকি 6 মাসে এই টাকাটা খাটবে, তাই না। এই টাকাটা খাটবে কত মাসের জন্য, 6 মাসের জন্য। তাহলে 6/12, R3 তো 5% করেই চলবে। তাহলে I3 কত হবে, তাহলে বলো 20,000, সময় কত বললে 6/12, আর কত 5, আর এখানে 100, 0 কাটলো, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 2 দিয়ে কাটলে 100 দুগুণী 200, তাহলে কত হবে 5 × 500 টাকা, 5 × 500 টাকা। তাহলে এক বছরে মোট সুদ কত হলো, তো তুমি লিখবে যে এক বছরে মোট সুদ হলো, এক বছরে মোট সুদ হলো 187.5 প্লাস 150 প্লাস 500 হলো টোটাল 837.5 টাকা। ঠিক আছে, তাহলে এবার বলছে যে এক বছরে উনি সুদে আসলে কত পাবেন। তাহলে আমরা লিখবো যে এক বছরে সুদে আসলে তিনি পাবেন, কত টাকা ছিল শেষ পর্যন্ত, 20,000 টাকা ছিল মূলধন, আর সুদ হয়ে গেল 837.5 টাকা। তাহলে হয়ে গেল 20,837.5 টাকা। এইটাই আমাদের অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্কে। 19 দাগের অঙ্কে কি বলছে দেখো। 19 দাগের অঙ্কে বলছে রহমত চাচা বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা, 24,000 টাকা ব্যাংক থেকে ধার করেন। ধার নেওয়ার 1 বছর পর, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার টাকা দিয়ে বা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে অঙ্কটায় বেসিক্যালি কি বলতে চাইছে, মনে করো রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার করেছে, এটা হচ্ছে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে উনি একটা বাড়ি বানিয়েছে, সুন্দর একটা বাড়ি বানিয়েছে, বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে কত টাকা, 5,200 টাকায় ভাড়া দিয়ে দিয়েছে মাসে। ঠিক আছে, এবার ব্যাংকের থেকে যে টাকাটা ধার নিয়েছে সেই টাকাটার তো একটা নিশ্চয়ই সুদ হবে, নিশ্চয়ই, তাই না। এই টাকাটার তো একটা সুদ হবে, কিন্তু উনি বলছে যে উনি বাড়িটা বানাতে ওনার 1 বছর টাইম লেগে গেছে। তার মানে এই 1 বছরে তো উনি বাড়ি ভাড়া দিতে পারেননি না, উনি বাড়ি বানিয়েছেন, তারপরে বাড়ি ভাড়া দিয়েছেন। তাহলে বাড়ি ওনার বানাতে যে 1 বছর টাইম লেগেছে, সেই 1 বছরে নিশ্চয়ই ব্যাংকের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ আসবে, সেই সুদটাকে ওনাকে পে করতে হবে, তাই না। তাহলে উনি যদি ব্যাংকের থেকে সুদ যদি মনে করো কথার কথা 20 বছরের জন্য নিয়ে থাকে, তাহলে ওনার বাড়ি ভাড়া কত সময় পর্যন্ত খাটবে, বাড়ি ভাড়া কত বছরের পাবেন উনি, 19 বছরের। সোজা হিসাব হচ্ছে তাই, কারণ কি উনি 1 বছর টাইম লাগিয়েছিল বাড়িটা বানাতে। তাহলে আমরা ধরি তিনি ব্যাংক থেকে
এক্স বছরের জন্য টাকা ধার নিয়েছিলেন, টাকা ধার করেন, এক্স বছরের জন্য উনি টাকা ধার করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স বছরে ওনার সুদ কতটা হবে? এক্স বছরে সুদ হবে, ব্যাংকের যে সুদটা সেটা আমরা হিসাব করছি, তাহলে তো আমরা বলবো যে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পি কত? পি কত? পি হচ্ছে 2,40,000, পি হচ্ছে 2,40,000। সময় কত? এক্স। রেট অফ ইন্টারেস্ট কত? 12% বাই 100। কাটাকুটি করি, তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে কত হবে? এত এক্স টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে ব্যাংক থেকে নেওয়া সুদ, কিন্তু যখন উনি শোধ করবেন তখন সুদে আসলে শোধ করবেন। তাহলে আমরা লিখবো যে তাহলে এক্স বছরে সুদ আসল হবে। সুদ আসলটা আমরা বার করে নিই। সুদ আসল কত হবে? তুমি বলবে যে এত টাকা প্লাস আমার মূলধন, মূলধন কত? 2,40,000, এত টাকা। তার মানে এই যে টাকাটা আমাকে ব্যাংকে শোধ করতে হবে, তাই না? কিন্তু রহমত চাচা কি করেছে? রহমত চাচা একটা বাড়ি উনি অলরেডি 1 বছরের মধ্যে তৈরি করে ভাড়াও দিয়ে দিয়েছেন। এবার আমাকে প্রশ্নে বলেছে যে এই বাড়ি ভাড়াটা কত বছর ধরে দিলে আমার এই টাকাটা শোধ হবে। ঠিক আছে, তার মানে আমি এটা হচ্ছে মাসিক ভাড়া, এই বাড়ি ভাড়াটা হচ্ছে 1 মাসে, তাহলে আমি 12 মাসের হিসাব করব, তাই না? তারপরে আমি এখানে তো 19 ধরে নিয়েছিলাম, তাহলে এখানে কি আমার কি হবে? x-1 বছরের জন্য হিসাব করব। তাহলে এই জায়গাটায় ওনার যদি এক্স বছরের জন্য ব্যাংকের থেকে সুদ নেয়, তাহলে ওনার বাড়ি ভাড়া কত বছরের হবে? x-1 বছরের, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে কত বছর ধরে উনি বাড়ি ভাড়া দিয়ে ব্যাংকের টাকাটা শোধ করবে। মানে বলবো যে 12 মাসে, 12 মাসে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া থেকে পান, 12 মাসে বাড়ি ভাড়া থেকে কত টাকা পাবে? 5,200 ইন্টু 12, এটা 12 মাসের ভাড়া, তাই না? তাহলে 0 0 12 দুগুণ 24, 4 হাতে আমার 2, 5 বরং 60 আর 2 62, 62,400 টাকা এটা 1 বছরে পাবে, ঠিক আছে। তাহলে x-1 বছরের জন্য যেহেতু টাকাটা ওনার খাটবে, কারণ কি 1 বছরে, এত বছরে বাড়ি ভাড়া থেকে পান কত পাবেন? আমরা বলবো x-1 গুণ 62, 62,400 টাকা, 62,400 টাকা। বোঝা গেছে? তাহলে এই টাকাটা আর এই টাকাটা নিশ্চয়ই দুজনের সমান, তাই তো? তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি লিখব? 288,000 x প্লাস 2,40,000 ইজ ইকুয়াল টু x-1 ইন্টু 62,400। ক্যালকুলেশন করব। 288,000 x প্লাস 2,40,000 এই পাশে যেমন আছে তেমনই লিখলাম, গুণ আমরা কি করছি? এই পার্টটাকে, এটা যেহেতু ছোট আছে, এই পার্টটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে? 62,400 x মাইনাস 28,800 x, ঠিক আছে। এই পার্টটাকে দিকে নিয়ে গেলাম, আর এই পার্টটাকে দিকে নিয়ে গেলে কি প্লাস হয়ে যাবে? তাহলে 2,40,000 প্লাস 2,40,000 প্লাস 62,400, তাহলে বিয়োগ করলে কত পড়ে থাকবে? 0। এত এক্স ইজ ইকুয়াল টু 0 0 4 2 6 4 দশমিক তোমার 1 2 1 3, তাহলে এত টাকা হলো। তাহলে x সমান সমান আমরা কত পাবো? 3,24,000 আর এখানে পাবো
এটা এপাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 33,600, 33,600। তাহলে 0 0 কাটলো, কাটি 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 8 32, 1 16, 4 4 16, 4 দিয়ে 4 7 28, 2 22, 4 5 20, 2 24, 4 6 24, 4 দিয়ে কাটি আবার, 4 4 অক্ষে 4, 3 35, 4 8 32, 3 36, 4 9 36, 4 দিয়ে 4 2 8, 4 অক্ষে 4, কাটাকুটি করলে কত হবে দেখো 9, 9 অক্ষে 9, 9 2 18। তার মানে x সমান সমান আমরা পেলাম কত 9 বছর, 9 বছর। তাহলে আমরা x সমান সমান কী ধরেছিলাম, যে তিনি ব্যাংক থেকে x বছরের জন্য টাকা ধার করেন, তাই না? তাহলে বলছে যে ব্যাংকে টাকা সুদসহ শোধ করবেন, তা হিসাব করি। বলছে পরে কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবে। তার মানে এক্স বছরের জন্য টাকা ধার করেছিলেন, মানে কি এক্স বছর পরেই টাকা শোধ করবে, তাই না? তাহলে এরকম লাস্ট টাইম যেরকম লিখলাম একই কথা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 9 বছর, 9 বছর পরে গিয়ে উনি টাকা শোধ করবেন। পরের অঙ্কে আসো, 20 দাগ, এটাই লাস্ট অঙ্ক। দেখবো 20 দাগে কি বলছে। বলছে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে টাকা এমনভাবে রাখেন যে মেয়ের বয়স 18 যখন হবে, 2 মেয়ের বয়স যখন 18 হবে, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে, 1,20,000 টাকা করে পাবে। ভালো করে বোঝো, প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। এবার আর কি বলছে, বলছে যে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যখন 10% এবং মেয়েদের বয়স এখন কত, মেয়েদের বয়স কত 13 বছর বয়স, 13 বছর ও 8 বছর বয়স। তার মানে একজনের বয়স 13 ছিল, একজনের বয়স 8 ছিল, সেই সময় উনি টাকাগুলো রেখেছিলেন, তাই না? এবার বলছে যে উনি ওদের বয়স যখন 18 বছর হবে তখন ওরা দুজনেই 1,20,000 টাকা করে পাবে। 1,20,000 টাকা করে পাবে মানে কি, ওরা সুদে আসলে, অর্থাৎ কি এটা কি অ্যামাউন্টের কথা বলছে। তার মানে ওর বাবা যদি মনে করো বড় মেয়ের নামে মনে করো এক্স টাকা রেখেছিল, ছোট মেয়ের নামে মনে করো ওয়াই টাকা রেখেছিল, এই এক্স টাকাটা নাকি যখন ওদের বয়স 18 বছর হবে বয়স, তখন নাকি এই এক্স টাকাটা নাকি কত টাকা হয়ে যাবে 1,20,000 টাকা। তার মানে কি ব্যাংকের থেকে সব টাকা পেয়ে যাবে 18 বছরের পরে। ওর বাবা ওর মেয়েদের জন্য কিছু টাকা ফিক্স করে রেখেছিল, তাই না? তাহলে যখন ওদের বয়স যখন 18 হয়ে যাবে তখন কি ব্যাংকের ওই ফিক্সড টাকাটা একবারে পেয়ে যাবে, অর্থাৎ কি সুদ আসল পাবে, সুদ আসল পাবে, দুজনেই সুদে আসলে 1,20,000 টাকা পাবে। এই জিনিসটা আমাদের একটুখানি বুঝে নিতে হতো। তাহলে লেখো, ধরি রথিন বাবু বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখেন। তাহলে আগে বড় মেয়ের ক্ষেত্রে দেখি। তাহলে বড় মেয়ে, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কি বলছি, পি সমান সমান মূলধন কত টাকা, উনি এক্স টাকা রেখেছেন, টি কত বছরের জন্য রেখেছেন। ভালো করে দেখো, বড় মেয়ের বয়স এখন কত 13 বছর, আর ও 18 হলে এই টাকাটা পাবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 5 বছরের জন্য বড় মেয়ের টাকাটা খেটেছে, বড় মেয়ের টাকাটা খেটেছে কত বছরের জন্য, 5 বছরের জন্য, ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্ট কত ছিল 10%। আচ্ছা সুদটা কত হবে, সুদ হবে তুমি বলবে যে 1,20,000 এই যে টাকাটার বাবা রেখেছে সেই টাকার থেকে এক্স টাকাটা বিয়োগ করলে, কারণ মূলধন বিয়োগ করলে সেটা সুদ হবে, তাই না? নিশ্চয়ই। তাহলে আমরা বলতে পারবো আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পরের লাইনে কি বলতে পারছি, 1,20,000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি এর মান কত বলো এক্স ইন্টু টি কত 5 আর কত 10 বাই 100, 0 0 5 দিয়ে 5 দুগুণে 10, কোনাকুনি গুণ করো।
তাহলে 12 দুগুণি কত 24, 4টে শূন্য বসবে, -2x ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x ইজ ইকুয়াল টু 3x, এটা এপাশে চলে গেল, প্লাস হয়ে গেল, 3x হয়ে গেল, তাই 2,40,000। আর আমরা বলতে পারছি যে x সমান সমান 2,40,000 বাই 3, 2,40,000 বাই 3। তাহলে কাটাকুটি করলে 3 8 24, তার মানে 80,000 টাকা বড় মেয়ের নামে রেখেছিল। তাহলে x সমান সমান কত পেয়ে গেলাম? 80,000। তার মানে বড় মেয়ের নামে কত টাকা রেখেছিল? 80,000 টাকা রেখেছিল। এইবার ছোট মেয়েরটা দেখি। ছোট মেয়ের ক্ষেত্রে কত টাকা রেখেছিলেন? ধরে নিয়েছিলাম y টাকা। তাহলে আমরা এখানে লিখব ছোট মেয়ে। তাহলে বলো ছোট মেয়ের ক্ষেত্রে আয় কত হবে আগে বলো? তুমি বলবে যে আয় হবে 1,20,000। তো মূল ওদের অ্যামাউন্ট অর্থাৎ কি সুদাসল, তার থেকে মূলধনটা বিয়োগ করে দিলাম। আচ্ছা পি কত হবে? পি তো ওয়াই। টি টাইম কত হবে? এবার বলো সময়। ছোট মেয়েরটা কত বছরের জন্য খাটবে? ছোট মেয়েরটা কত বছরের জন্য খাটবে? ছোট মেয়ের বয়স কত? 8 বছর। কিন্তু ও টাকাটা পাবে কত বছরে? 18 বছরে। তার মানে ওর টাকাটা 10 বছরের জন্য খাটবে নিশ্চয়ই। ওর টাকাটা 10 বছরের জন্য খাটবে। রেট অফ ইন্টারেস্ট আর কত? 10%। পিটিআর সব হয়ে গেল। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? পিটিআর বাই 100। তাহলে আই মানে হচ্ছে 1,20,000 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পি মানে হচ্ছে ওয়াই, টি মানে কত? 10 বছর, আর মানে কত? 10% বাই 100। তাহলে এদিক থেকে 10 10 0 0 কেটে গেল, 10 10 100, 100 100 কেটে গেল। ঠিক আছে, তাহলে 1,20,000 ইজ ইকুয়াল টু ওয়াইটা এপাশে চলে গেলে কত হয়ে যাবে? 2y। আর ওয়াই সমান সমান কত হয়ে যাবে? 1,20,000, 1,20,000 বাই 2। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 6 দুগুণি 12, অর্থাৎ কি 60,000 টাকা ছোট মেয়ের নামে রেখেছিল। তাহলে বড় মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা, ছোট মেয়ের নামে রেখেছিল, বড় মেয়ের নামে রেখেছিল 80,000 টাকা, আর ছোট মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমার এরকম ভিডিও তুমি পরপর দেখতে পারো এবং পরপর আসলেই তোমার মোবাইলে যা নোটিফিকেশান চলে যায়। আচ্ছা, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সমস্ত পুরনো ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে গেলে তোমরা এই সরল সুদ চ্যাপ্টারের আগের অঙ্কগুলো দেখতে পারবে। এবং আমি সরল সুদ চ্যাপ্টারের এর পরের যে শর্ট কোশ্চেনের যে অঙ্কগুলো আছে, সেই শর্ট কোশ্চেনের অঙ্কগুলো আমি কিন্তু একটা সিরিজ বানিয়েছি, প্লেলিস্ট বানিয়েছি। সেই প্লেলিস্টে কিন্তু পরপর আপলোড করতে থাকছি। তোমরা ওখান থেকে সেই শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ধন্যবাদ, ভালো থাকবে।